সবাইকে স্বাগত জানাই নতুন বছরের প্রাণ ঢালা শুভেচ্ছা। শুরু করছি এটিএন বিজনেস অ্যান্ড ফিন্যান্স এবছরের প্রথম পর্ব। সাথে আছি এবং থাকবো আমি শারমিন মিশু। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় এবং আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য অর্থনীতির বিভিন্ন বিষয় তুলে ধরবার চেষ্টা করি। বিশেষ করে করোনা সময়কালীন যে সেক্টরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা নতুন দ্বার উন্মোচন হচ্ছে এমন বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছি। আজকের আমাদের আলোচ্য বিষয় কোভিডের দ্বিতীয় ঢেউ ও গার্মেন্টস শিল্প। এই বিষয়ে কথা বলবার জন্য আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। নাম্বারটি বলে দিচ্ছি 0281897666। প্রিয় দর্শক, আমি সময় নষ্ট না করে আমাদের সাথে যে অতিথি যারা রয়েছেন অনলাইনে তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে যুক্ত রয়েছেন জনাব এ.কে আজাদ, সাবেক সভাপতি এফবিসিসিআই, চেয়ারম্যান অ্যান্ড সিইও হামিম গ্রুপ অফ কোম্পানিজ। আমার সাথে আরও রয়েছেন জনাব আসিফ ইব্রাহিম, পরিচালক বিজিএমইএ, প্রাক্তন সভাপতি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা। যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে গার্মেন্টস শিল্প এত বড় একটা শিল্পের সাথে কিন্তু অনেক মানুষ জড়িত, অনেকের রুটি রুজি জড়িত, এবং বিশেষ করে করোনার সময় যখন আমরা সোশ্যাল ডিস্টেন্সিং নিয়ে কথা বলছি, যখন নিজস্ব সেফটি নিয়ে কথা বলছি, তখন বিজিএমইএ বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনসের মাধ্যমে সবাইকে সাপোর্ট করার চেষ্টা করেছে। শিফটিং ডিউটি কিংবা অনেক অনেক বিষয় সামনে এসেছে, এবং আমরা জানি যে সরকার থেকেও এই সেক্টরটাকে সাহায্য করবার জন্য, সহযোগিতা করবার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, এবং আপনারাও ওয়ার্কারদেরকে অনেক সাপোর্ট করেছেন। একটু সরাসরি আপনার কাছে চলে যেতে চাই, যেহেতু আমরা দ্বিতীয় ঢেউয়ের এক সময়ে রয়েছি, এবং আমি জানতে চাচ্ছি যে প্রথম ঢেউ অতিক্রম করে দ্বিতীয় ঢেউয়ের জন্য আমরা আসলে কতটুকু প্রস্তুত, এবং এই সেক্টরটা নিয়ে আপনারা কি ভাবছেন, যেহেতু আপনাদের কাজই হচ্ছে একেবারে মানুষকে নিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং কতটুকু প্রয়োগ করা যায় কিংবা কিভাবে পদক্ষেপ নেওয়া যেতে পারে দ্বিতীয় ঢেউ মোকাবেলায়, সেই বিষয়গুলো একটু আপনার কাছে শুনবো। ধন্যবাদ আপনাকে। দেখুন, যখন করোনার প্রথম এফেক্টটা শুরু হলো আপনার এপ্রিল মাস থেকে 2019-এর, তখনই কিন্তু আমরা মোটামুটি কি যে পদক্ষেপ নেব সেটা নিয়ে সবাই একটু ইসেতে ছিলাম, ডাউটে ছিলাম, কারণ এরকম একটা পরিস্থিতি কখনোই আমরা আগে ফেস করিনি আমাদের এই শিল্পের যে 40 বছরের ইতিহাসে। কিন্তু আমি অত্যন্ত বলিষ্ঠভাবে বলতে পারি যে সেই সময় আমাদের বিজিএমইএ এবং সরকার যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছেন নিজেদের মধ্যে আলোচনার মধ্যে, সেগুলোর সুফল আমরা দেখেছি প্রথম কোভিড প্যান্ডেমিকের শেষের দিকে এসে। দ্বিতীয় ওয়েভটা শুরু হওয়ার আগ পর্যন্ত অক্টোবর পর্যন্ত যে এক্সপোর্ট, সেটা কিন্তু এফেক্ট খুব একটা হয়নি। কিন্তু দুঃখের বিষয় এই যে আপনি দেখেন ডিসেম্বরের মাত্র ডাটাগুলো আপনি যদি দেখেন, এই ডিসেম্বরে কিন্তু আমাদের 9.64% এক্সপোর্ট আমাদের কমেছে, এবং 2020 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, যেহেতু এপ্রিল থেকে পুরো বছরটা মোটামুটি কোভিড এর আন্ডারে ছিল, 16.94% কিন্তু আমাদের তৈরি পোশাক, আমাদের এক্সপোর্ট পারফরমেন্স ফল করেছে তৈরি পোশাকের। এটা কিন্তু এই 40 বছরের যে তৈরি পোশাকের ইতিহাস বাংলাদেশে কোনো বছরই কিন্তু এত ফল কখনোই হয়নি। সুতরাং ন্যাচারালি এটা একটা চিন্তার বিষয় আছে। দ্বিতীয় ওয়েভ যখন শুরু হয়েছে তখন আমরা দেখতে পাচ্ছি যে যারা বাংলাদেশ থেকে ক্রয় করেন, ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, নর্থ আমেরিকা মেইনলি, সেখানে প্রায় 30% মতো যে আমাদের ক্যাপাসিটি বুকিং এর যে দেওয়া ছিল তার থেকে কম অর্ডার আসছে। এছাড়াও বড় বড় যারা রিটেল স্টোর আছে, বিশ্ববিখ্যাত রিটেল স্টোর বছর বছর থেকে আমাদের ক্রেতা ছিল, তারা ব্যাংকরাপ্ট হয়ে গেছে। আমাদের এই মুহূর্তে কিন্তু অনেক কারখানা স্ট্রাগল করছে, কিন্তু আমাদের কোনো নেসেসারি এক্সিট ক্লজ নেই, যার জন্য তারা বেরোতে যে পারবে সেটাও পারছে না। সুতরাং এই মুহূর্তে কিন্তু আমাদের খুব একটা ক্রাইসিস মোমেন্টে আছে বলি আমরা মনে করি। প্রথম ওয়েভ অফ স্টিমুলাস মাননীয় প্রধানমন্ত্রী নিজের সামনে থেকে নেতৃত্ব দিয়ে যেটা দিয়েছেন সেক্টরকে, সেটা খুব ভালোই কাজে লেগেছে। কিন্তু এই মুহূর্তে আমরা যদি এই একটা ইমেজ নিয়ে বসে থাকি, এবং সেখানে আমি বলবো যে অন্যান্য বাইরের যারা ইন্টারন্যাশনাল এনজিও আছেন মাঝে মাঝে রিপোর্ট করেন সেক্টর সম্পর্কে, আমি তাদেরকে অনুরোধ করব আসলে ভেতরের সেক্টরের কি হচ্ছে সেটা জেনে আপনারা অনুরোধ করে রিপোর্ট করবেন না। তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। যদি এই সেক্টরের কোনো ক্ষতি হয় কিংবা এটা যদি আস্তে আস্তে বসে থাকে, তাহলে কিন্তু আমাদের অর্থনীতিতে আমাদের যে সামগ্রিক একটা ইচ্ছা 2041 সালে একটা উন্নত অর্থনীতির দেশে আমরা পরিণত হব, সেখান থেকে আমরা বিচ্যুত হয়ে যাব। সুতরাং তৈরি পোশাক শিল্পকে সবসময় আমাদের প্রায়োরিটি হিসেবে চিন্তা করতে হবে পলিসির ক্ষেত্রে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনি বলছিলেন যে এক্সপোর্ট কমে গিয়েছে এবং
বিভিন্ন কারণেই, এবং স্টিমুলাস প্যাকেজ নিয়ে আপনার কাছে আবারও প্রশ্নে ফিরবো। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি জনাব এ কে আজাদ আপনার কাছে। আমি যদি একটু পেছনের দিকে তাকাই, এখন থেকে 20 বছর আগে গার্মেন্টস সেক্টর যেরকম ছিল, তখন থেকে প্রতিনিয়তই কিন্তু একটা প্ল্যান থাকে, একটা স্ট্র্যাটেজি থাকে। সো 2020 সালকে নিয়ে আপনারা আসলে কীরকম ভাবছিলেন এবং আমরা আসলে কীরকম পেয়েছি, এই পরিসংখ্যানটুকু যদি আপনি আমাদের শেয়ার করেন। এবং 21-এ দাঁড়িয়ে বছরটি কেবল শুরু হলো, আমরা কি পেতে পারি কিংবা কোন দিকে যেতে পারে এই শিল্পটির অবস্থান? দেখুন, 2020 তো আমাদের একটা ভালো স্বপ্ন ছিল যে আমাদের গ্রোথ হবে, 10 to 15% গ্রোথ হবে প্রতি বছর। 2019-এ যদিও আমাদের নেগেটিভ গ্রোথ ছিল, কিন্তু 2020-এ আমাদের একটা প্রত্যাশা ছিল যে অন্যান্য বছরের তুলনায় আমরা ভালো করব। কিন্তু হঠাৎ যখন মার্চ মাসে আমাদের প্যান্ডামিক শুরু হলো, আমার এপ্রিল মাস লকডাউন, সেই ধাক্কা কিন্তু আমরা তো সামলাতে পারিনি, এখনো পারেনি। ছোট ইন্ডাস্ট্রিগুলো খুবই খারাপ অবস্থা, মধ্যমরা স্ট্রাগল করছে, বড়রাও টিকে আছে, কিন্তু আমরা খুব একটা কেউ ভালো অবস্থায় নেই, যেটা আসিফ ইব্রাহিম কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে 30% ক্যাপাসিটি আমাদের সিটিং আইডল এবং 16%, এটা তো জাস্ট 20-এরই মানে আপনার রিফ্লেকশন। যদি 21 শুরু হয়েছে, 21-20-এর চেয়ে একটু ভালো যাচ্ছে, বাট প্রাইসের লেভেলে খুবই খারাপ অবস্থা। অনেকেই মেশিন চালিয়ে রাখার জন্য জাস্ট অর্ডার নিয়ে নিচ্ছেন। তবে আমি মনে করি 2021টাও খুব একটা ভালো যাবে না। 20-এর মতো অত খারাপ না হলেও কিছুটা হয়তো ভ্যাকসিনের কারণে ইমপ্রুভ করবে, তাহলে খুব একটা আমাদের ঘুরে দাঁড়ানোর বছর হবে 22। তো 20-এ আমরা, যেটা আপনি প্রশ্ন করেছেন যে 20-এ আমাদের অবস্থা কি দাঁড়িয়েছে, 20-এ আমরা শুধুমাত্র যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত তাও না, আমাদের অনেক বেশ কয়েকজন মালিক আমাদের ইন্তেকাল করেছেন। আমাদের ওয়ার্কাররা ওইরকম এফেক্টেড হয়নি, কারণ ওদের স্বাস্থ্যগত কারণে তারা ইমিউনিটি পাওয়ারটা ভালো, যার কারণে আমাদের ফ্যাক্টরিতে ওই ধরনের কোনো ইম্প্যাক্ট হয়নি, আর ওই ধরনের কোনো মৃত্যুর সংখ্যাও নেই। তো এটা একটা ভালো দিক। তবে আমি মনে করি সরকার 20-এর ধাক্কাটাকে সামলানোর জন্য আমাদের এখন স্টিমুলাস প্যাকেজটা জরুরি হয়ে পড়েছে, এক। আর 2020-এ যে স্টিমুলাস প্যাকেজটা সরকার দিয়েছে সেটা টাইমও বাড়ানো দরকার। অ্যাটলিস্ট এটা আরো 5 বছরের জন্য যদি একটু বর্ধিত করা হয় এবং নতুন স্টিমুলাস প্যাকেজ দেওয়া হয়, তাহলে সবাই ঘুরে দাঁড়াতে পারবে। না হলে অনেকে কর্মী ওয়ার্কার ছাঁটাই করেছে, অনেকে আংশিক বন্ধ রেখেছে, অনেকে পূর্ণ বন্ধ রেখেছে। এই ফ্যাক্টরিগুলো আর ঘুরে দাঁড়াতে পারবে না। এরা শুধুমাত্র কর্মসংস্থানেই যে অবদান রেখেছে এসব ফ্যাক্টরি, তাও না, তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং জাতীয় রাজস্বতেও অবদান রেখেছে। সেখান থেকে দেশ বঞ্চিত হবে। তো সেই কারণে জরুরি ভিত্তিতে সরকারের উচিত এগিয়ে আসা, আমি মনে করি। অনেক ধন্যবাদ। আরেকটু আপনার কাছে আসি যে আপনি যেটা বলছিলেন যে 30%-এর মতো সিটিং আইডল রয়েছে, এবং অনেক ফ্যাক্টরি কিন্তু আমরা রিসেন্টলি শুনেছি যে প্রতিনিয়তই কিছু না কিছু এফেক্টেড হচ্ছে। খুব রিসেন্টলি আরও 5-6টি মিডিয়াম সাইজের গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে। এই যে ক্রমাগত বন্ধ হয়ে যাচ্ছে, এবং আপনি সেই কারণেই বলেছেন যে স্টিমুলাস প্যাকেজের ডিউরেশন বাড়িয়ে দেওয়া কিংবা নতুন স্টিমুলাস প্যাকেজ তুলে আনা, আপনার কাছে কি মনে হচ্ছে যে স্মল অ্যান্ড মিডিয়ামরা তো অনেক বেশি এফেক্টেড হয়, বিকজ ওদের খুব একটা ক্যাপিটাল থাকে না কিংবা খুব একটা সাপোর্ট তারা পায় না? তাদের জন্য আসলে কোন জায়গাগুলো নিয়ে কাজ করা প্রয়োজন? আমরা এই সিটিং আইডলের সাথে যারা চলে যাচ্ছে কিংবা যারা আর ফিরে আসছে না, তাদেরকে আরেকটু যদি আমরা রাখতে পারি, সেটা সুযোগটা কি আমাদের রয়েছে? এখানে তো সুযোগ সীমিত। যদি সুযোগ থাকে তাহলে কেন আমরা ওয়ার্কার ছাঁটাই করব, কারখানা বন্ধ রাখবো? এটা তো প্রশ্নই আসে না, যেহেতু সুযোগ নেই। এক হচ্ছে অর্থনৈতিক সংকট, আর অর্থনৈতিক সংকট হলে তখন কাস্টমাররাও এগিয়ে আসে না, ব্যাংকও এলসি করে না। সবকিছু মিলেই একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে একটা কারখানাকে বন্ধ ঘোষণা করতে হয়, এবং তার কাছে একটা কর্মী ছাঁটাই করতে হলে 4 মাসের স্যালারি দিতে হয় ওয়ার্কারদেরকে। অনেক সমস্যা আছে। ব্যাংকের লোনের ইন্টারেস্ট বাড়তে থাকে। সবাই তো আমি বলি যে সবাই আমরা রেস্ট নেই, ঘুমাই, হলিডে নেই, ব্যাংকের ইন্টারেস্ট কিন্তু ঘুমায় না, সে ঘড়ির কাঁটার মতো সে ঘুরতে থাকে। তো এটা তো একটা বিরাট সমস্যা।
তো সবকিছু মিলেই আমি বলবো যে আমাদের ঘুরে দাঁড়াতে হলে এখানে সরকারি সাহায্যের কোনো বিকল্প নেই। যখনই আমি সরকারের সেকেন্ড স্টিমুলাস প্যাকেজ পাবো তখনই আমি ঘুরে দাঁড়াতে পারবো, আবার কাস্টমারের কাছে আমি অ্যাপ্রোচ করতে পারবো, কারখানার শ্রমিকদেরকে পুনর্নিয়োগ দিতে পারবো। কিন্তু যারা প্রথম প্রণোদনা প্যাকেজ পেয়েছে তাদের ফিডব্যাকগুলো আমরা যদি একটু লক্ষ্য করি, সেই জায়গাগুলো কিরকম, যারা স্টিমুলাস প্যাকেজ পেয়েছে কিংবা যারা পায়নি? দেখুন, সরকার এখানে কোনো ইন্টারেস্ট নেয়নি। দুই ধরনের স্টিমুলাস প্যাকেজ দিয়েছে সরকার। একটা হচ্ছে যে রপ্তানিমুখী শিল্পের জন্য, যেখানে 2% সার্ভিস চার্জ করেছে ব্যাংকগুলো, এখানে সরকার টাকাটা দিয়েছে। আরেকটা 4.5% ইন্টারেস্ট সরকার দিয়েছে, 4.5% যে বড়োয়ার সে দিয়েছে। এই দুই ধরনের লোন। তো এখন প্রথম যারা লোন নিয়েছে, ব্যাংক এবং বড়োয়ারের মধ্যে যার সম্পর্ক ভালো, অর্থাৎ যার কোনো ওভারডিউ নাই পেমেন্টে, যদি ওভারডিউ না থেকে তারাই শুধু ব্যাংকের সন্তুষ্টি কল্পে তারাই লোনটা পেয়েছে। অর্থাৎ যে টাকাটা ফেরত দিতে পারবে ব্যাংকের, তাকেই কিন্তু ব্যাংক মনে করেছে তাকেই টাকা দিয়েছে। অফকোর্স, বিকজ এই লোন রিপেমেন্টের সিকিউরিটি না থাকলে তো ব্যাংক কোনোভাবেই লায়াবিলিটি নেবে না। আরেকটা হলো 4.5%, যেটা সব অন্যান্য স্মল মিডিয়াম দিচ্ছে। এখানে লোনের ডিসবার্সমেন্টটা খুব কম হয়েছে, এখানে মাত্র 24% ডিসবার্সমেন্ট হয়েছে। এখানে ব্যাংক যেসব জায়গায় মনে করেছে রিস্ক ঝুঁকিপূর্ণ, সেই ঝুঁকিপূর্ণ জায়গায় ব্যাংক লোন দেয়নি, এই জন্যই তাদেরকে বন্ধ করতে হয়েছে। কিন্তু বড় যারা লোন পেয়েছে তারা বন্ধ করার মতন অবস্থায় তারা নেই। তবে এই এখন যে ক্রাইসিস আসছে, এই ক্রাইসিসে যদি তারা সাপোর্ট না পায় তাহলে কিন্তু অনেকেই বন্ধ হয়ে যেতে পারে, অনেক আনএমপ্লয়মেন্ট হয়ে যেতে পারে এবং তার ইম্প্যাক্ট অর্থনীতিতে পড়বে। সেটা আজাদ ভাই যেটা বললেন, যে প্রথম যে স্টিমুলাসটা দেওয়া হয়েছিল সেটা রিপেমেন্টটা কিন্তু বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে সবগুলো বাণিজ্যিক ব্যাংকে বলেছেন যে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে থেকে তারা যেন এটার রিপেমেন্ট কালেক্ট করা আরম্ভ করেন। কিন্তু আমরা একটা আবেদন করেছিলাম যে এই রিপেমেন্টটা, প্রথম স্টিমুলাসটা যেন আরেকটু বর্ধিত করে অন্তত জুলাই থেকে শুরু করা যায়, কারণ দ্বিতীয় ওয়েভটা তখন কিন্তু এক্সপেক্টেড ছিল না। কিন্তু দ্বিতীয় ওয়েভের এফেক্টের কারণে এবং একটা সমীক্ষা করে দেখা গেছে 5% মতো প্রাইস ড্রপ করেছে এই পিরিয়ডটাতে, এই ক্রিসমাস সেলের আগ থেকে এখন পর্যন্ত যে অর্ডারগুলো আসছে। সেই ক্ষেত্রে তো এখন তো সিচুয়েশন আরো অনেক গ্রেভ। সুতরাং আমাদেরকে ওই মরিটোরিয়ামটা, মানে রিপেমেন্টের সময়টা যদি আর একটু বৃদ্ধি না করা হয়, তাহলে কিন্তু ক্যাশ ফ্লো সংকটে, আপনি যে বললেন কারখানা কেন বন্ধ হয়, কারখানা বন্ধ হয় মূলত ক্যাশ ফ্লো সংকটের কারণে। এই যে দেখেন, এই গতকালই কিংবা পরশুদিন একটা নিউজ আসলো, ওপেক্স গ্রুপের যে একসময় 45,000 শ্রমিক যেখানে কাজ করতো, কাজ করে বাংলাদেশের প্রথম $100 মিলিয়ন এক্সপোর্ট করেছিল সেই ওপেক্স গ্রুপ। আজকে দেখেন ওপেক্স গ্রুপের অবস্থা কিরকম, 14,000 শ্রমিকে সেটা নেমে আসছে। এত বড় একটা এস্টাবলিশড একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যদি আজকে এই অবস্থা হয়, আমাদেরকে সেখানে ডিপলি অ্যানালিসিস করা প্রয়োজন এবং পর্যবেক্ষণ করা প্রয়োজন আসলেই আমাদের এই সেক্টরটাতে কি হচ্ছে, এবং আমরা যেন ইনফ্লুয়েন্স না হয়ে যায় বাইরের থেকে কোনো রিপোর্ট থেকে কিংবা অন্য যে কথাগুলো বলে। আসলে সেক্টরের ডিপ ইম্প্যাক্ট আমাদের অ্যানালিসিস করা প্রয়োজন এবং সেইভাবে আমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। কারণ বহির্বিশ্বের যে অন্যান্য ফ্যাক্টরগুলো আমি আমার প্রথম দফায় যেগুলো বলেছিলাম, সেগুলো কিন্তু ডিপলি ইম্প্যাক্ট করে এবং করছে। সুতরাং আমাদের সেইভাবে পদক্ষেপগুলো নিতে হবে। আচ্ছা, আরেকটা ইস্যু অনেকেই বলে থাকে, সেটা হচ্ছে বাইডেন প্রশাসন আসার কারণে কি আমাদের, যেহেতু আমাদের জানি যে ইন্টারন্যাশনালি কোনো না কোনো কারণে ইম্প্যাক্ট পড়ে, তো এই প্রশাসনের কারণে আমাদের যে জিএসপি সুবিধা নেয়ার যে বিষয়টা, সেই বিষয়কে আমরা কতটুকু সহযোগিতা পেতে পারি? না, জিএসপি তো তৈরি পোশাক শিল্প তো মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসপির সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, কারণ এটা ওই সুবিধার আওতাভুক্ত নয়। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বছর থেকে, সেটা বাইডেন প্রশাসন বলেন, ক্লিনটন প্রশাসন বলেন, জর্জ বুশ প্রশাসন বলেন, অনেক বছর থেকেই কিন্তু বিজিএমএ আমরা চেষ্টা করে আসছি মার্কিন যুক্তরাষ্ট্রে যেন আমরা শুল্কমুক্ত সুবিধা পাই, যেটা আমরা পাই কানাডাতে, যেটা আমরা পাই জাপানে, যেটা আমরা পাই অস্ট্রেলিয়াতে। সেই সুবিধা কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এখনো পাইনি। সুতরাং প্রশাসন পরিবর্তন হলেও বাংলাদেশের প্রতি যে শুল্কমুক্ত সুবিধা তৈরি পোশাক শিল্প, যেটা আমাদের মেজর এক্সপোর্ট বাস্কেট, এখানে কিন্তু মেজর এক্সপোর্ট বাস্কেটটা সেই সুবিধা পাচ্ছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। সেটা তো আমরা পাচ্ছি না মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।
আচ্ছা, আরেকটা ইস্যু জনাব আসিফ ইব্রাহিম, আপনি বলছিলেন যে আমাদের যেহেতু এক্সপোর্টটা কমে গিয়েছে, যদি ডিসেম্বরের কথাই বলি 9.6 এবং তার আগে বেশ কিছু মাস মিলে 16.9% এক্সপোর্ট যেহেতু কমে গেল, আমাদের এই একটা অনেকেই বলে থাকে যেহেতু এই ব্রেকডাউন হয়েছে সাপ্লাই চেনে, তো এই জায়গাটায় বাংলাদেশে যতটুকু সার্ভিস দেওয়ার সুযোগ রয়েছে, লেবার কস্টিং থেকে শুরু করে ভালো কোয়ালিটি প্রোডাক্টস এক্সপোর্টের এই জায়গাটা, আমাদের নিজস্ব দেশীয় যে মার্কেটটা, এইটার এক্সপ্যানশনের সুযোগটা কীরকম, যেহেতু আমরা এক্সপোর্টের জায়গাটা একটু ক্ষতিগ্রস্ত? এটা তো টোটালি একটা ডিফারেন্ট সাবজেক্ট আপনি তুলেন। বাংলাদেশ অবশ্যই পারচেসিং পাওয়ার প্যারিটি অনুযায়ী আপনারা দেখবেন যে এখন আমাদের যে টার্গেট ছিল প্রায় 2030 সালের মধ্যে 30তম বৃহৎ অর্থনীতি পারচেসিং পাওয়ার প্যারিটির বেসিস, এবং সেই জায়গায় আমাদের ভালো উন্নতি হচ্ছে। ডোমেস্টিক অর্থনীতিতে যেহেতু একটা ভালো আমাদের চান্স আছে ভালো করার, এবং এখানে কনজিউমার ডিমান্ডও বাড়বে, আমরা দেখছি সেটা বিভিন্ন যারা ভালো ভালো যেমন ইয়েলো বেক্সিমকো গ্রুপের তারা তো বেশ ভালো করছে, আরো অনেকে যারা নতুন নতুন ব্র্যান্ড নিয়ে বাংলাদেশে করছেন তারা বেশ ভালোই করছেন। সুতরাং এই জায়গাটাতে তো ইটস আ ডিফারেন্স ইন ইউ, কিন্তু এক্সপোর্টটাকে তো ওইটা সাবসিডিয়ারি হিসেবে আপনি চিন্তা করতে পারবেন, কারণ এক্সপোর্ট আপনাকে এখন আরো নতুন চেইন কিভাবে ক্রিয়েট করা যায় সেই জায়গাটায় ফোকাস করতে হবে। হ্যাঁ, সেই জায়গাটা সাস্টেইনেবিলিটি, তৈরি পোশাক শিল্পের সাস্টেইনেবিলিটির জন্য কিন্তু আমাদের অনেকগুলো পদক্ষেপ নিয়ে কাজ করতে হবে। সেখানে আমাদের দক্ষতা বৃদ্ধি, সেখানে সামনে 4IR আসছে, কিছু কিছু মেশিন এনে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, এফিসিয়েন্সি বাড়ানো যায়, সার্কুলার ইকোনমি। আমাদের বিদেশি ক্রেতারা শোনেন অনেক বড় বড় কথাই বলেন, বছরের পর বছর থেকে তারা তো এই সুন্দর সুন্দর কতগুলো টার্মিনোলজি আছে যারা তারা সামনে নিয়ে আসে। গ্রিন ফ্যাক্টরি, বাংলাদেশে এত বড় গুলো নাম্বার অফ গ্রিন ফ্যাক্টরি, কিন্তু আমরা কি আদৌ গ্রিন প্রাইস পেয়েছি আজ পর্যন্ত? আমরা কোনো গ্রিন প্রাইস পাইনি। সুতরাং এগুলো আসলে বলতে গেলে কি, আমি তো অনেক সময় বলেছিলাম যে আমাদের এই সেক্টরটা আসলে এত আমরা মার্জিনালাইজড হয়ে যাই বিদেশি ক্রেতাদের কাছে যে ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। কিন্তু এর পরেও যে আমরা আজ পর্যন্ত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম একটা শিল্প হিসেবে বাংলাদেশি উদ্যোক্তারা নিজেদের দৃঢ় পরিশ্রমে, সেই সঙ্গে 40 লক্ষ পোশাক শ্রমিক ভাই ও বোনদের দৃঢ় অধ্যাবসায়ের কারণে এবং হার্ড লেবারের কারণে আজকে বাংলাদেশের পর্যায়ে এসছে। এটা কোনো ক্রমে যেন এই ট্র্যাক থেকে আমরা যেন বিচ্যুত না হই, সেটা আমাদের টপ প্রায়োরিটি হবে। ভেরি নাইসলি সেইড। আমি জনাব একে আজাদ আপনার কাছে আসছি। যে বিষয়টি, যেহেতু আমাদের এখন স্লো ডাউন সেলস কিংবা এক্সপোর্ট এবং অনেক কোম্পানি সরে যাচ্ছে, কিন্তু এর মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সেক্টরে নতুন উদ্যোক্তা এই করোনার সময়কালীন তাদের নিজস্ব জায়গা তৈরি করেছে। তো তাদেরকে এই গার্মেন্টস সেক্টরে যদি আনতে চায় কিংবা তারা যারা ইচ্ছা প্রকাশ করে, এই সময়টাকে আপনি মনে করেন যে 21 সাল 20 সাল তো চলে গেল, 21 সালে এই জায়গাটায় কাজ করার নতুন উদ্যোক্তাদের কোনো সুযোগ রয়েছে নাকি দে শুড ওয়েট সাম মোর টাইম? দে শুড ওয়েট, কারণ এখন নতুন বিনিয়োগের সময় না। এখন যারা এক্সিস্টিং কারখানা, তারা তো আপনি এতক্ষণ শুনলেন আমরাই হিমশিম খাচ্ছি, এটা চালিয়ে নিতে পারছি না। এখানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির অনেকগুলো যারা মধ্যম, তারা ব্যাকআপ ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে অনেকের। তো হয়তো একটা খারাপ করলে আর একটা দিয়ে ব্যাকআপ সাপোর্ট দিচ্ছে, কিন্তু নতুন একজন উদ্যোক্তা তার কিন্তু পুঁজি থাকে অল্প, সে অল্প পুঁজি নিয়ে যদি একটা হোঁচট খায় সে কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু আরেকটা ইস্যু যদি আমরা বলি যে নতুন উদ্যোক্তাদেরকে যদি কাজে লাগানো যায়, ফর এক্সাম্পল অনেক ইন্ডাস্ট্রিজের ভিতরে তো বিভিন্ন কানেক্টিভিটি থাকে, ব্যাক এন্ডে ছোট ছোট যে কম্পোনেন্টসগুলো প্রয়োজন যেগুলো আমরা হয়তো ইম্পোর্ট করে নিয়ে আসতাম, সেই জায়গাগুলো কি বাংলাদেশে তৈরি করার একটু গাইডলাইন দিলেও কিন্তু অনেক কিছু করা সম্ভব? ওই জায়গাটা আমরা মনে হয় এখনো ল্যাকিং রয়েছে আমাদের। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি বলেছেন। দিস ইজ দ্য এরিয়া আমরা নতুন উদ্যোক্তা তৈরি করতে পারি। সেটা হচ্ছে যে আমরা যেসব ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, স্মল ইসলাম মনে করেন আমরা বাটন ফ্যাক্টরি করা যেতে পারে, তারপর রং আমরা যে ডাইস করি সেগুলি করা যেতে পারে, অনেক কিছু আছে, কার্টন ফ্যাক্টরি আছে, তা তো দেখতে হবে। কার্টন ফ্যাক্টরি আবার ওভার স্যাচুরেটেড, বাটন ফ্যাক্টরি ওভার স্যাচুরেটেড, সবকিছুই দেখতে হবে যে আমাদের আসিফ সাহেবের নিজস্বই বাটন ফ্যাক্টরি আছে। এখন সে কষ্টের চেয়ে অনেক কম প্রাইসে সে বিক্রি করছে ও লস দিয়ে। তো আপনার আগে দেখতে হবে যে আপনি কোথায়, এগুলোও কিন্তু ওভার স্যাচুরেটেড। তবে আমি মনে করি এর বাইরে কিছু কিছু পণ্য আছে, তবে এগ্রিকালচার প্রোডাক্টে প্রচুর সম্ভাবনা আছে যেটা আনটাস্ট।
এগ্রিকালচারাল প্রোডাক্ট, ফিনিশড প্রোডাক্ট, যেটা আমরা থাইল্যান্ড করে, সিঙ্গাপুর করে, অন্যান্য দেশ করে, চায়না করে, ভিয়েতনাম করে, সেই পণ্যগুলো তারা রপ্তানি করে প্রচুর, $100 বিলিয়ন বেশি ভিয়েতনাম রপ্তানি করে, ক্যাম্বোডিয়া করে। সেই জিনিসগুলো এগ্রিকালচার প্রোডাক্টে আমাদের প্রচুর সম্ভাবনা আছে, সেই জায়গায় আমাদের হাত দিতে হবে। বাংলাদেশে তো প্রাণ করে এবং স্কোয়ার শুরু করেছে, এই জায়গাগুলো যদি আমরা যেতে পারি তাহলে আমাদের বিরাট একটা সম্ভাবনা তার আছে। তবে সেটাও এখন আমাদের ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি আমাকে দেখতে হবে রপ্তানির সুযোগ বাড়াতে হবে। আমাদের রপ্তানি যেসব দেশে করব সেখানে ইকোনমির অবস্থা কি? আমার সামনে যে পিকচারটা আছে, তাদের দেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে রপ্তানি চায়না। তা কিন্তু চায়নার ইকোনমি এত স্ট্রং, তারা সাপোর্ট দিতে পারবে। তারপরে হচ্ছে ইন্ডিয়াও তো নেগেটিভ এক্সপোর্ট, অনেক নেগেটিভ সবকিছু, কিন্তু তাদের অর্থনীতি অনেক বড় অর্থনীতি, তারা কিন্তু সাবসিডি দিয়ে চালায় নিতে পারে। কিন্তু আমাদের অর্থনীতি তো অল্প, আমাদের 5,00,000 কোটি টাকার বাজেট হয়, তার মধ্যে কতটুকুই আমাদের রেভিনিউ আসে, সেখান থেকে সরকারি কর্মকর্তাদের বেতন, অন্যান্য খরচ, তারপরে আমাদেরকে সাবসিডি দেওয়া সরকারের জন্য খুব ডিফিকাল্ট। তারপরও সরকার দিচ্ছে আমরা মনে করি। তবে সবকিছু যে কোনো জায়গায় নতুন বিনিয়োগকারীকে অবশ্যই ভেবে চিনতে যেতে হবে আমি কোথায় যাচ্ছি, আমার পণ্যটা কে ক্রেতাকে, এটা দেশীয় অভ্যন্তরীণ মার্কেটের জন্য করছি, তাহলে কোন পণ্যের আমার কম্পিটিটর কারা, সবকিছু মিলেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তবে আমি মনে করি ই কমার্সটা এই প্যান্ডামিকের মধ্যে বেশ এগিয়েছে, ই কমার্স বিজনেসটা ভালো। এইগুলো যদি নতুন নতুন উদ্যোক্তা আসে তবে আমার মনে হয় খারাপ হবে না, তো সম্ভাবনা আছে। জনাব একে আজাদ, আপনার কাছে একটু আসছি, যেহেতু আমরা বলছিলাম যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন তো আমরা বহু বছর ধরে দেখছি এবং 21 সালে এসে দাঁড়িয়েছি, এবং করোনার সময় আমরা দেখতে পেয়েছি যে এই ইকুইপমেন্ট ইউসেজ লাইক কম্পিউটার, মোবাইল এবং ইন্টারনেটের ব্যবহারকারীর সংখ্যা গ্রাম পর্যায়ে চলে গিয়েছে বিভিন্ন কারণে। সো এইটার সাথে আসলে গার্মেন্টসের কতটুকু রিলেটেড কানেক্টিভিটি আমরা করতে পারি, বলতে পারি, এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলেন। দেখুন, এখন এই যে আমি দেখি টক শোটার ব্যাপারটাই দেখেন, এই টক শোটা আগে তো আমরা স্টুডিও যেতাম, এখন আমরা ডিজিটাল করছি, কত ইজি হয়ে গেছে, সময় বাঁচছে এবং আমাদের উদ্দেশ্যটা যেটা কিন্তু সেটা কিন্তু সাধিত হচ্ছে। তো সেখানে এখনো আমরা কাঁচা বাজার আগে যেখানে আমরা বাজারে গিয়ে করতে হতো, এখন আমার বাসায় আমার রিকোয়ারমেন্ট পৌঁছে দিয়ে যাবে অনলাইনে, এটা কিন্তু আমাদের চিন্তা ছিল না, এগুলো চলে এসছে এবং অনেকেই আজকে কিন্তু এই সুযোগ নিচ্ছে। তো আমি মনে করি প্রচুর সম্ভাবনাময়। দারাজ একটা সংগঠনের, আলিবাবা ওরা কিনে নিয়েছে, এটা এইরকম দারাজের মতন বহু কোম্পানি দাঁড়িয়েছে যেগুলি ইয়াং ছেলে মেয়েরা ভালো করছে। তবে এটার প্রচুর সম্ভাবনা আছে। আমার দেশের 16 কোটি মানুষ, এই 16 কোটি মানুষের রাস্তা সীমিত, প্রচুর যানজট। তবে যদি আমরা সহজসাধ্য করতে পারি তাহলে এই কমার্সের প্রচুর সম্ভাবনা আছে। আমাদের আভ্যন্তরীণ মার্কেটে ইজ গ্রোয়িং ভেরি ফাস্টেস্ট গ্রোয়িং আমি মনে করি। তো এটা আমাদের যদি প্রশিক্ষণ দেওয়া যায় আমাদের ছেলে মেয়েদেরকে, এরা ভালো করবে। তবে সবার কাছেই অজানা, আমাদের বেকারত্বের হার অনেক বেশি। আপনি যদি দেখেন প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে মেয়েরা পাশ করে বেরোচ্ছে, চাকরির সব গভর্নমেন্ট লেভেলে চাকরি তো খুবই সীমিত, শুধুমাত্র একটা প্রাইভেট সেক্টর। আর প্রাইভেট সেক্টরে দেখেন আপনার যদি বাংলাদেশ ব্যাংকের বর্তমান স্টেটমেন্ট দেখেন, আপনার কোন রকম গভর্নমেন্ট 80% বড় করছে ব্যাংকের থেকে, সেখানে প্রাইভেট সেক্টর মাত্র 9% বড় করছে। অর্থাৎ এবং এই বড়টা ইন্ডাস্ট্রিতে খুবই কম হচ্ছে, মেইনলি হচ্ছে কমোডিটিতে মানে ব্যবহার হচ্ছে। সেখানে যদি শিল্পে বিনিয়োগ না হয় তাহলে কর্মসংস্থান হবে না, আর কর্মসংস্থান না হলে আমাদের আনএমপ্লয়মেন্ট রেট বাড়বে। সেই যে বিরাট জনসংখ্যা, তাদেরকে চিন্তা করতে হবে যে মানে কত দ্রুত ইনোভেটিভ কোনো কিছু করা যায় কিনা। আর এই ব্যাপারে আমি মনে করি আমাদের যুব প্রশিক্ষণ মন্ত্রণালয়ের আরো এগিয়ে আসা দরকার। সরকার এই মন্ত্রণালয়টাকে আরো মানে হেলদি করা দরকার, ওয়েল ইকুইপড করা দরকার। তাদেরকে এই জায়গাটা তারা পিছিয়ে আছে আমি মনে করি। টেকনিক্যাল এডুকেশনের জায়গা যেখানে সরকার দিয়েছিল বাজেটে টাকা আছে, কিন্তু বাস্তবায়নটা খুব কম হচ্ছে। এই জায়গাগুলো টেকনিক্যাল এডুকেশন দিয়ে এদেরকে যদি প্রশিক্ষিত করা যায়, এদেরকে দিয়ে কিন্তু আমরা কাজে লাগাইতে পারি, নতুন নতুন শিল্প কারখানা করতে পারি, বিদেশে তাদের প্রচুর ডিমান্ড হতে পারে। এই জায়গাগুলো আমাদের মনে করি হাত দেওয়া দরকার।
অনেক ধন্যবাদ। আমি জনাব আসিফ ইব্রাহিম আপনার কাছে আসতে চাচ্ছি, যেহেতু সত্যি কথা বলতেই যে যুবদের উন্নয়নের জন্য ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই এবং আমাদের দেশ যদি এগিয়ে নিতে হয় ঘরে ঘরে এন্টারপ্রেনার তৈরি করা কিংবা দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। তো সেই জায়গাটায় আমরা যদি এই ট্রেনিং সেক্টরের কথাই বলি, যে যখন আমরা কোনো টেকনিক্যাল ইস্যু নিয়ে কথা বলি আমাদের হয়তো ভালো ট্রেনার থাকে না, আমাদের বাইরে থেকে নিয়ে আসতে হয় টেকনিক্যাল পার্সনদেরকে। এই জায়গাটায় গার্মেন্টস শিল্পে এই টেকনিক্যাল ইস্যু নিয়ে যারা কাজ করে তারা আমাদের দেশীয় ছেলেপেলেকে আরেকটু তৈরি করার জন্য কি করছে? হ্যাঁ, এখানে দেখুন বিজিএম এর কিন্তু অনেকগুলো প্রজেক্ট আমাদের চলে দক্ষতা বৃদ্ধির জন্য। সবচেয়ে বড় প্রজেক্ট যেটা হচ্ছে স্কিলস এমপ্লয়মেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট অথবা স্টেপ এসিআইপি। এটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়ন এবং আমাদের অর্থ মন্ত্রণালয় এবং বিজিএম একসঙ্গে পরিচালনা করে। আমাদের দেশব্যাপী প্রায় 70টার মতো আমাদের ট্রেনিং ইনস্টিটিউট আছে এবং আমরা চেষ্টা করি গ্রামাঞ্চলের যে সমস্ত মহিলারা আছেন তাদের এই স্কিলস গুলো ডেভেলপ করে তারা যেন কারখানা তৈরি পোশাক শিল্প কারখানাতে চাকরিপ্রাপ্ত হন। সেই মূল উদ্দেশ্যটাই হচ্ছে প্রজেক্টের সেটা। এই প্রজেক্টটা আমরা প্রায় 4.5 বছর থেকে আমরা চালিয়ে আসছি এবং আমরা দেখছি যে এটার জন্য কিছুটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। তবে আপনি যে কথাটা বললেন মূল সংকটটা কিন্তু ট্রেনারদের পাওয়া কিংবা ট্রেনিং ম্যাটেরিয়াল কিংবা কোর্স কন্টেন্ট, এই সমস্ত জায়গাগুলোতে আমাদের ইমপ্রুভমেন্ট করার অনেক স্কোপ আছে। আমি প্রথমে বেশ কিছু ফিগার্স গুলো বলেছি, এটাও সত্য, আপনাকে দেখতে হবে। বিশ্ব বাণিজ্য সংস্থা কিন্তু বলে 2019-এর তথ্য অনুযায়ী আমরা বিশ্বে 6.83% তৈরি পোশাক এক্সপোর্টের আমাদের যে পার্সেন্টেজ সেটা, এই শেয়ার কিন্তু গত 15 বছরে আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। এটা 2005 সালে 2.47% ছিল, সেখান থেকে আজকে আমরা এই পজিশন এসেছি। চীনের পার্সেন্টেজ এখনো 31%। সুতরাং সম্ভাবনা যে নেই তা না, সম্ভাবনাটাকে আমাদের বাস্তবে রূপান্তর করার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেগুলো আমাদেরকে বাস্তবায়নের পথে যেতে হবে। তবে ওয়ান্স এগেন আমি রিইটারেট করতে চাই যে বাইরে থেকে যে ধারণা যে তৈরি পোশাক শিল্প সবকিছু নিয়ে গেল কিংবা তৈরি পোশাক শিল্পকে মানে ওনারা আনডিউ অ্যাডভান্টেজ দিচ্ছেন, এটা কিন্তু মোটেও না। এই তৈরি পোশাক শিল্পই কিন্তু আজকে বাংলাদেশকে এত দূর এগিয়ে নিয়ে এসছে এবং ভবিষ্যতেও আমি তো আপনি দেখেন এতগুলো বছর চলে গেল, অন্য একটা এক্সপোর্ট সেক্টর কি দাঁড়িয়েছে? এটা দুঃখজনক। অন্য একটা এক্সপোর্ট সেক্টর, আমরা ডাইভার্সিফিকেশন অফ এক্সপোর্টের কথা বলি, অন্য কোন সেক্টরকে এই পর্যায়ে আসতে পেরেছে পারে? সুতরাং আমাদের এটাকেই নার্চার করতে হবে এবং এটাকে ধরেই যতদূর সম্ভব আগানো যায় এগোতে হবে। অ্যাট দ্য সেম টাইম এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের দিকেও মনোনিবেশ করতে হবে। এই যে স্পেশাল ইকোনমিক জোনগুলো হচ্ছে সেখানে বিনিয়োগ করতে হবে, দেশীয় বিনিয়োগ আকৃষ্ট করতে হবে, সেই সঙ্গে বিদেশি বিনিয়োগ, টেকনোলজি ট্রান্সফার, এগুলো দিয়ে উন্নত প্রযুক্তি যেন আমাদের এই শিল্পে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে, টেক্সটাইলে, ম্যানমেড ফাইবারের উপরে যেন আমরা যেতে পারি, কটন বেসড ডিপেন্ডেন্স যেন কমাতে পারি, এই সমস্ত পদক্ষেপগুলো আমাদের নিতে হবে। তাহলে আমি মনে করি ভবিষ্যৎ উজ্জ্বল হবে বাংলাদেশের জন্য। রাইটলি সেড। আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা ট্রেনিং ফ্যাসিলিটিস এবং স্কিল ডেভেলপমেন্টের কথা বলছি, আমরা কিন্তু এই যে যুবদেরকে কিন্তু ইনফরমেশনটাই অনেক সময় আমরা দিতে ব্যর্থ হই কিংবা তারা আমাদের থেকে নিতে চায় না। সো এই জায়গাটা যে প্রপার ওয়েতে তাদেরকে গাইড করা, তারা যেন ইনফরমেশনটা ঠিক মতো পায় এবং তাদেরকে কোন সেক্টরে নেওয়া যেতে পারে, তারা কি করলে তাদের ভবিষ্যৎ কি হবে, এই জায়গাগুলো আমার মনে হয় আরেকটু কাজ করা দরকার। সরকার করছে, আমাদের ব্যক্তি উদ্যোগেও আরও অনেক এগিয়ে আসা দরকার। আমি একটু জনাব একে আজাদ আপনার কাছে আসি, যে আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে, আপনার কাছে কি মনে হয় একদম 21-এর প্রথম দিকে দাঁড়িয়ে আছে, আপনি ইতিমধ্যেই বলেছেন খুব ক্রাইসিস মোমেন্ট পার হচ্ছে, কিন্তু তারপরও কিছুটা সম্ভাবনার আশা আমরা দেখতেই চাই। তো এই গার্মেন্টস শিল্প নিয়ে আপনি কি বলবেন? আমি মনে করি গার্মেন্টস শিল্প ঘুরে দাঁড়াবে। সমস্যা আছে, আমরা এটা ওভারকাম করতে পারবো, তবে সরকার যদি এগিয়ে আসে তাহলে এটা আরো ইজি হবে। তাহলে তারপরেও কিন্তু গার্মেন্টস শিল্প ঘুরে দাঁড়াবে এবং আমাদের সম্ভাবনার জায়গা আমরা 2021টা আমাদের এই অ্যাজ ইট ইজ যাবে, খুব একটা ভালো যাবে না। তবে যেহেতু ভ্যাকসিন এসে গেছে, আমার মনে হয় এপ্রিলের পরে গিয়া আমাদের ব্যবসাটা ইমপ্রুভ করবে। এপ্রিলের পরে গিয়া ফার্স্ট এই 3-4 মাস যতদিন ভ্যাকসিন অ্যাভেলেবেল না হয় আমাদের দেশে, প্লাস ইউরোপ এবং আমেরিকা এবং যেসব আমাদের দেশ জাপান, চায়না, অনেক দেশে আমাদের পণ্য যায়, ব্রাজিল, এইসব দেশে যখন সব ভ্যাকসিন অ্যাভেলেবেল হয়ে যাবে আমার মনে হয় মার্কেট ঘুরে দাঁড়াবে এবং আমাদের অর্থনীতিতে আমরা আবার অবদান রাখতে পারবো।
অনেক ধন্যবাদ। সম্ভাবনার কথাই শুনছিলাম এবং এই রেসটা নিয়ে আজকের মতো শেষ করতে চাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আজকের মতো এটিএন বিজনেস অ্যান্ড ফিনান্স থেকে আমি শারমিন মিশু বিদায় নিচ্ছি। খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।